আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলবো। আমরা এতক্ষণ বারবার বলছি যে M1 এবং M2 অর্থাৎ দুইটা বস্তুর মধ্যবর্তী একটা আকর্ষণ বল আছে। এখন এই যে আকর্ষণ বলটা আসলে কে কার উপরে প্রয়োগ করে? M1 M2 এর উপরে আকর্ষণ বলটা প্রয়োগ করছে নাকি M2 M1 এর উপরে আকর্ষণ বল প্রয়োগ করে? এইখানে ব্যাপারটা হচ্ছে যে দুইটা বস্তুই পরস্পরের উপরে আকর্ষণ বল প্রয়োগ করে। যেমন যদি আমরা ধরি যে এই দুইজনের মধ্যবর্তী আকর্ষণ বল 2 নিউটন, তার মানে M1 M2 কে নিজের দিকে 2 নিউটন বলে আকর্ষণ করবে। একই সাথে M2 বস্তুটাও M1 কে নিজের দিকে 2 নিউটন বলে আকর্ষণ করবে। তাহলে সেই হিসাবে আমরা একদম প্রথমেই যে কথাটা বলে নিয়েছিলাম, যে কথাটা দিয়ে মহাকর্ষ শুরু করেছি, ওইটা ছিল হচ্ছে যে আমরা যদি পৃথিবীর থেকে উপরের দিকে কিছুকে নিক্ষেপ করি তাহলে কি ঘটে? সেই জিনিসটা পৃথিবীতে পড়ে। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবী তাকে আকর্ষণ করে। তাহলে মাত্র যে কথাটা বললাম যে দুইজনই পরস্পরকে আকর্ষণ করে, তাহলে যে বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি সেও তো পৃথিবীকে আকর্ষণ করবে। তাহলে সে কেন বস্তুটাই পৃথিবীতে পড়ে, পৃথিবী কেন বস্তুটার কাছে যায় না? এইটা হচ্ছে একটু সিম্পলি চিন্তা করো যে একটা ইটের টুকরাকে তুমি যদি ধরো 1 নিউটন বল প্রয়োগ করে উপরে উঠাতে পারবা। একটা ইটের টুকরা আমরা ধরলাম যে 1 নিউটন বল প্রয়োগ করে উপরে উঠাতে পারবা। এবার চিন্তা করো ইটের টুকরাকে তুমি 1 নিউটন বল প্রয়োগ করে যদি উঠাতে পারো, একটা গাড়িকে কি 1 নিউটন বল প্রয়োগ করে উঠাতে পারবা? এটা কিন্তু সম্ভব না। অর্থাৎ একটা গাড়ির যদি তোমার জায়গা পরিবর্তন করতে হয় তাহলে, বা তাকে যদি নিজের দিকে টেনে আনতে হয়, তোমার এই 1 নিউটন বলে কাজ হবে না, আরো অনেক বেশি কাজের দরকার হবে, অনেক বেশি শক্তি, অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। কিন্তু যে ইটের ক্ষেত্রে কিন্তু অল্পতেই হয়ে যাচ্ছে। তার মানে এইখান থেকে ব্যাপারটা যা বোঝা যায় যে কোনো বস্তুকে যদি তার জায়গা থেকে পরিবর্তন করতে হয় কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এইটা তার ভরের উপরে নির্ভর করে। ইটের ভর কম, এই জন্য তাকে তুমি সহজেই সরিয়ে ফেলতে পারছো কম বল প্রয়োগে। কিন্তু যে একটা গাড়ির ভর অনেক বেশি হওয়ায় তাকে সরাতে গেলে তোমার বল অনেক বেশি প্রয়োগ করতে হবে। এইবার একটু চিন্তা করো, তোমার ভর বেশি নাকি পৃথিবীর ভর বেশি? অবশ্যই পৃথিবীর ভর তোমার তুলনায় অনেক বেশি। তো পৃথিবীর ভর যেহেতু অনেক বেশি, এই জন্যই পৃথিবী তোমাকে টানলে তুমি তার দিকে চলে যাও, কারণ তোমার ভর খুবই কম। কিন্তু যে পৃথিবীর ভর যেহেতু অনেক বেশি, তুমি পৃথিবীকে টানলে তাকে সরাতে পারো না। কেননা পৃথিবীকে সরানোর জন্য যে পরিমাণ বলের দরকার ওই পরিমাণ বল আমরা প্রয়োগ করতে পারি না পৃথিবীর উপরে। তো এই জন্যই পৃথিবীর কাছেই সবাই চলে আসে, পৃথিবী জায়গা চেঞ্জ করে না। এইবার একটা জিনিস একটু দেখো যে আমরা যেহেতু পৃথিবীতে বাস করি, তো আমরা মহাকর্ষের উদাহরণ বোঝানোর জন্য বারবার পৃথিবীর কথা বলছি, যদিও অন্য সকল বস্তুর ক্ষেত্রেও আছে মহাকর্ষ বল। কিন্তু যেহেতু আমরা পৃথিবীতে বাস করছি, পৃথিবীর আকর্ষণ বলটা আমাদের জন্য অনেক বেশি দরকার। কারণ সাধারণভাবে চিন্তা করো যে পৃথিবী যদি আমাদেরকে আকর্ষণ না করতো আমরা তো পৃথিবীতে থাকতামই না। মাটিতে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখতে যে বাতাসে ভেসে চলে যাচ্ছ। তো এই জন্য পৃথিবীর আকর্ষণ বলকে আমরা একটু আলাদাভাবে বর্ণনা করি, অর্থাৎ একটু স্পেসিফিক করে দেই। ধরো এতক্ষণ আমরা বলছি যে দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করবে, এটা হচ্ছে মহাকর্ষ। কি ছিল এটা? মহাকর্ষ। তাহলে মহাকর্ষের জন্য কি হবে ব্যাপারটা? যে কোনো দুইটা বস্তু। কিন্তু যে ধরো এই যে M1 এবং M2 এই দুইজনের যে কোনো একজন যদি পৃথিবী হয়, অর্থাৎ দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করছে এবং এই দুইটা বস্তুর মধ্যে যে কোনো একজন হচ্ছে কি পৃথিবী, তাহলে এই আকর্ষণ বলকে আমরা বলি অভিকর্ষ। অর্থাৎ অভিকর্ষ কি হবে? পৃথিবী ও যে কোনো বস্তু। অভিকর্ষ হচ্ছে তাহলে পৃথিবী ও যে কোনো বস্তু। এবার একটা জিনিস একটু বলো বা খেয়াল করো আর কি, যে অভিকর্ষ কি তাহলে মহাকর্ষ হবে না? অবশ্যই হবে, কারণ মহাকর্ষ আমরা বলেছি যে কোনো বস্তু, পৃথিবীও তো একটা বস্তু। তো সেই হিসাবে অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, কিন্তু যে সকল মহাকর্ষ কিন্তু অভিকর্ষ হবে না। তো এই হচ্ছে অভিকর্ষ। এইবার অভিকর্ষের ক্ষেত্রে একটা জিনিস একটু দেখো যে F সমান সমান আমরা সূত্রটা কি লিখেছিলাম? G m1 m2 বাই b স্কয়ার।
তো এইখান থেকে আমরা একটা জিনিস একটু দেখাই যে যখন আমরা পৃথিবী নিয়ে আলোচনা করছি, পৃথিবীর ভর তো নির্দিষ্ট, তো পৃথিবীর ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। অর্থাৎ তাহলে এখান থেকে কি লেখা যায়, এফ সমান সমান জি এম, বাকিটা এম টু বাই ডি স্কোয়ার। তো এইখান থেকে আমরা একটা টার্ম একটু দেখবো যে অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ বোঝার আগে একটা জিনিস একটু বুঝো যে ত্বরণ কি জিনিস। ত্বরণের ব্যাপারটা হচ্ছে যে সাধারণ হিসাবে একদম সিম্পলি যদি চিন্তা করো যে একটা বস্তু আছে স্থির অবস্থায় বা যে গতিশীল অবস্থায় আছে, এখন এই বস্তুটা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। প্রথমে তার বেগ ছিল ধরলাম 1 মিটার/সেকেন্ড, কিছুক্ষণ পরে তার বেগ হয়ে গেছে 2 মিটার/সেকেন্ড, এরপর এভাবে বারবার তার বেগ পরিবর্তন হচ্ছে। তো এই যে বেগের যে পরিবর্তন, এই বেগ পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। অর্থাৎ ত্বরণ কি জিনিস, প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ পরিবর্তন হচ্ছে। তাহলে ত্বরণের একদম সাধারণ হিসাব হচ্ছে যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ পরিবর্তন হচ্ছে। তো এই যে ত্বরণ, এবার একটা জিনিস একটু দেখো যে পৃথিবীর উপর থেকে যদি কেউ উপরের দিকে যায় বা আস্তে আস্তে যখন নিচে পড়তে থাকবে, অর্থাৎ ধরো যে পৃথিবী এইখান থেকে একটা বস্তু নিচে পড়তেছে, অর্থাৎ পৃথিবী ভূপৃষ্ঠের উপরে, তাহলে এই যে বস্তুর উপরে পৃথিবী আকর্ষণ বল প্রয়োগ করে। তো যখন পৃথিবী আকর্ষণ বল প্রয়োগ করে তখন দেখা যায় এই বস্তুর বেগ আস্তে আস্তে বৃদ্ধি পায়। এখন বেগ বৃদ্ধি পায় কিনা কিভাবে বুঝবে, ধরো একটা বস্তু নিয়ে তুমি জাস্ট এভাবে ছেড়ে দিলে, কোনো একটা বস্তু পৃথিবীর উপরে এখানে তুমি ধরে রাখছো, অর্থাৎ ধরো একটা ইটের টুকরা নিয়ে হাতে ধরে রাখলা, কিছুক্ষণ পরে ওই ইটের টুকরাটা তুমি জাস্ট ছেড়ে দিলা, ধাক্কা দেওয়ার কোনো দরকার নেই বা ছুঁড়ে মারার কোনো দরকার নেই, তুমি শুধু ছেড়ে দিবা। ছেড়ে দিলে ওই অবস্থায় তার বেগ কত, 0, কারণ তুমি তো স্থির অবস্থায় ছেড়েছো। কিন্তু যে ওই জিনিসটা কি আর ওইখানে স্থির থাকবে, সে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে না। যখনই সে নিচের দিকে নামতে থাকবে তার মানে সে বেগ প্রাপ্ত হয়েছে। অর্থাৎ এই যে পৃথিবীর আকর্ষণ বলের কারণেও তার বেগের পরিবর্তন হয়। এই যে পৃথিবীর আকর্ষণের কারণে যার বেগের যে পরিবর্তন, এইটাকেই আমরা বলি অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ কি জিনিস, অভিকর্ষের কারণে যে ত্বরণ, এইটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ হিসাব করার জন্য আমরা একটা জিনিস দেখি যে নিউটনের মহাকর্ষ সূত্র, অভিকর্ষের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম যে এটা হচ্ছে পৃথিবীর ভর, অর্থাৎ ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর এবং এম হচ্ছে অপর যে কোনো বস্তুর ভর। তো এইখান থেকে এই যে টার্মটা, এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। কেন, কেননা ধরো যে এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর জন্য আমরা কি বলেছিলাম, দূরত্ব কোথা থেকে নিব, কেন্দ্র থেকে। তাহলে কেন্দ্র থেকে বললাম এইখানে কোথাও, এইখানে একজন মানুষ আছে, তার দূরত্ব কত হবে, এখানে যে কোনো একটা বস্তু আছে, যে কোনো একটা বস্তু আছে, তার দূরত্ব কিছু একটা হবে। তো এই জায়গায় যে কোনো বস্তুর ক্ষেত্রে এই দূরত্ব সেম, এই জায়গার জন্য যে কোনো বস্তুর জন্য এই দূরত্ব সেম, এবং ক্যাপিটাল এম যেটা লিখেছি পৃথিবীর ভর, এইটাও নির্দিষ্ট। তো তার মানে, এবং জি তো আমরা আগেই দেখেছি মহাকর্ষীয় ধ্রুবক, অর্থাৎ এর নামই ধ্রুবক, সে তো নির্দিষ্ট। অর্থাৎ এই যে মানটা যে কোনো জায়গার জন্য, যে কোনো একটা জায়গার জন্য এই মানটা সকল বস্তুর জন্য নির্দিষ্ট। এই হিসাবেই এই যে অংশটা, এইটাকে আমরা একটু আলাদা করে নিয়ে আসি, আলাদা করে আমরা লিখি জি সমান সমান জি এম বাই ডি স্কোয়ার। এই জি কে আমরা বলি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এবং আমরা মূলত এই জিনিসটা আসে কিভাবে, একটা নিউটনের সূত্র, দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাপারে তোমরা সামনে আরো জানবে, তো এখন জাস্ট শুধু বর্ণনাটা বলি যে এফ সমান সমান এম এ, অর্থাৎ এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে কোন বস্তুর উপরে, এটা তো পৃথিবীর আকর্ষণ বল, যে কোনো বস্তুর উপরে পৃথিবী কি পরিমাণে আকর্ষণ বল প্রয়োগ করে। তো সেই হিসেবে আমরা এই আকর্ষণ বলের জন্য কি লিখতে পারি, এফ সমান সমান এম জি। তো এম হচ্ছে বস্তুর ভর, এই এম হচ্ছে বস্তুর ভর। তো আমরা এইখান থেকেই হচ্ছে এই সূত্রটা এনেছি, কারণ এফ সমান এম জি এবং এফ সমান এই অংশটা, তো দুইটা মিলে আমরা তাহলে এইখানে সমান সমান লিখে দিতে পারি জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে এম এম বাদ চলে যাবে, তাহলে কি থাকে, জি সমান সমান জি এম বাই ডি স্কোয়ার। মূলত আমরা এই সূত্র থেকে এটাকে বর্ণনা করি যে জি সমান সমান জি এম বাই ডি স্কোয়ার। এই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ।
এইবার একটা জিনিস একটু দেখো যে এই যে অভিকর্ষ ত্বরণের মান কি পুরো পৃথিবীর জন্য সেম, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গার জন্য কি এটা নির্দিষ্ট হবে? হবে না। কারণটা আমরা স্বাভাবিক হিসাবে পৃথিবীকে গোলাকার বর্ণনা করি বা সব জায়গায় স্বাভাবিক হিসাবে বলি যে পৃথিবী গোলাকার। আসলে কি পৃথিবী গোলাকার? আসলে তো পৃথিবী গোলাকার নয়, পৃথিবী হালকা চ্যাপ্টা। যেহেতু পৃথিবী হালকা চ্যাপ্টা, তো সেই হিসাবে একটা জিনিস একটু দেখো যে এই যে অঞ্চলটা পৃথিবীর, এইটা হচ্ছে তার মেরু অঞ্চল, অর্থাৎ এই দুই দিকে, এবং এই যে মাঝখানের যে লম্বাটে অংশটা, এইটা হচ্ছে তাদের বিষুবীয় অঞ্চল। তো এই ব্যাপারে হচ্ছে তোমরা হয়তো পরবর্তীতে আরো ডিটেলসে জানতে পারবে যে বিভিন্ন ধরনের রেখা রয়েছে, যে বিষুবীয় রেখা, দ্রাঘিমা রেখা ইত্যাদি ইত্যাদি। তো আমরা একদম সাধারণ কথা নিয়ে চিন্তা ভাবনা করি। সেই হিসাবে ধরো যে আমরা কি বলেছিলাম একদম প্রথমেই, যে কেন্দ্র থেকে দূরত্ব নির্ণয়। তো পৃথিবীর আমরা কেন্দ্র যদি মাঝামাঝি ধরি, ভর কেন্দ্র সাধারণত মাঝামাঝি হবে একদম ভিতরে। তো এই কেন্দ্র থেকে মেরু অঞ্চলের যা দূরত্ব হবে বিষুবীয় অঞ্চলে, কারণ আমরা তো পৃথিবীর এই পৃষ্ঠে অবস্থান করছি, বা যে কোনো বস্তু তো এই পৃষ্ঠে অবস্থান করছে, তো সেই হিসাবে যে কেন্দ্র থেকে এই দিকের যে দূরত্ব, দুইটা দূরত্ব কি সেম হবে? দুইটা দূরত্ব সেম হবে না। অর্থাৎ এই যে জি সমান সমান আমরা লিখেছিলাম জি এম বাই ডি স্কোয়ার, মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল যখন পৃথক হয়ে যায় সেই হিসাবে এই ডিও ভিন্ন হবে। কারণ দেখো মেরু অঞ্চলের দূরত্ব বিষুবীয় অঞ্চলের দূরত্বের থেকে অনেক কম, তো এই হিসাবে মেরু অঞ্চলে জি এর মান বেশি। কেননা আমরা দেখেছি যে জি হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক বা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে ডি যখন বাড়বে, অর্থাৎ ডি যখন বাড়বে, জি তখন কি হবে? কমবে। আবার ডি যখন কমবে, জি তখন বাড়বে। তাহলে সেই হিসাবে দেখো মেরু অঞ্চলের ডি কি হবে, অর্থাৎ দূরত্ব কি হবে? মেরু অঞ্চলের দূরত্ব কম, অর্থাৎ কম, জি তাহলে হবে বেশি। আবার বিষুব অঞ্চলের দূরত্ব হচ্ছে বেশি, অর্থাৎ বিষুব অঞ্চলের দূরত্ব বেশি, জি তাহলে কি হবে? কমে যাবে। তো এই হিসাবে যে পৃথিবী পৃষ্ঠের কোথায় অবস্থান করছে সেই হিসাব করে জি এর মানের, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয়। আবার একটা জিনিস একটু খেয়াল করো যে অভিকর্ষ ত্বরণ কি বলেছিলাম, যে কোন বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল, অর্থাৎ অভিকর্ষের কারণে যে ত্বরণ, অর্থাৎ অভিকর্ষের কারণে যে ত্বরণ, অর্থাৎ পৃথিবী কাউকে আকর্ষণ করছে তার জন্য তার যে ত্বরণ হয়, এই যে ত্বরণের মান, এই ত্বরণের মানের জন্য আমরা সূত্রটা লিখেছিলাম জিএম বাই ডি স্কোয়ার। তাহলে এই ত্বরণের মানের জন্য আমরা একটা জিনিস খেয়াল করেছি, যে পৃথিবীর কোথায় অবস্থান করছে সেই হিসাব করে জি এর মান পরিবর্তন হয়। কিন্তু যে এই সূত্র হিসাবে দেখো তো কোন বস্তুকে আকর্ষণ করছে, বা এই যে ত্বরণটা কোন বস্তুর উপরে হচ্ছে, তাই কি এই সূত্রের ভিতরে কোথাও আসছে? কোথাও আসে নাই। অর্থাৎ সকল বস্তুর জন্যই ধরো যদি তুমি এই জায়গায় জি এর মান নিয়ে কাজ করো, তাহলে যে কোনো বস্তু নাও না কেন জি এর মান সেম হবে। অর্থাৎ এই জায়গায় তুমি 3-4টা বস্তু নিলা, M1 M2 M3, সকল বস্তুর উপরে জি এর মান কি হবে? সেম। কিন্তু যে এই জায়গায় জি এর মান এবং এই জায়গায় জি এর মান, এইখানে জি এর মান এবং এইখানে জি এর মান, এই দুইটা কিন্তু সেম হবে না। অর্থাৎ জি এর মান স্থান হিসাবে চেঞ্জ হয়, কিন্তু যে বস্তু হিসাবে নিরপেক্ষ। আমি যখন বুয়েটে পড়তাম সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, আমার বয়স তখন হবে কত 22-23 বা এরকম কিছু। তখন আমি একটা উদ্যোগ নেই, যেটা এর নাম হচ্ছে অন্যরকম পাঠশালা, যেটার ভিডিও তোমরা এখন দেখছো। তো তখন অ্যাকচুয়ালি নামটা অবশ্য পাঠশালা ছিল না, অন্য নাম ছিল। তো আমাদের এক ফ্রেন্ড ছিল, ওর একটা হ্যান্ডিক্যাম ছিল, ওই হ্যান্ডিক্যাম দিয়ে আমরা ভিডিওগুলো শ্যুট করি প্রথম। আর তখন যেহেতু ইউটিউব ছিল না, আমরা সিডিতে ওই ভিডিওগুলো বার্ন করতাম আর স্টুডেন্টদেরকে এটা ফ্রি দিতাম। কিন্তু শর্ত ছিল যে যাকে আমরা যে একটা ভিডিও নিবে, যেটা সিডি নিবে, তাকে অ্যাটলিস্ট আরো 2 জনকে এটা কপি করে দিতে হবে। তো এভাবে এই জিনিসটাকে আমরা ছড়িয়েছিলাম। তারপর যখন ইউটিউব আসলো, আমরা চ্যানেল খুললাম, এখন পাঠশালার লক্ষ লক্ষ স্টুডেন্ট এই ভিডিওগুলো দেখছে, তাই না? তো আমরা অ্যাকচুয়ালি অনেক কমেন্টস পাই, তোমাদের অনেক কৃতজ্ঞতা স্বীকার আমরা শুনি, এবং অনেকের লাইফে আমরা মনে করি যে কিছু কিছু স্মৃতির মধ্যে আমরা ঢুকে গিয়েছি। এই ভিডিওগুলো দেখে তোমাদের কেউ কেউ আমাদেরকে জানিয়েছে তার পড়ালেখা কত সহজ হয়েছে, তারপর তার যে সাকসেসটা, সেই সাকসেসের গল্পের ভিতরে কিন্তু আমরা ঢুকে গিয়েছি। তো আমরা মনে করি যে এই যে ভিডিওগুলো আমরা বানিয়েছি, সেগুলো হচ্ছে তোমাদের জন্য আমাদের ছোট্ট গিফট,
যে গিফট তোমার লাইফে কিছুটা হলো একটা জিনিস স্মৃতি যোগ করেছে বা একটা মাত্রা যোগ করেছে। আর এখন আমি তোমাদেরকে আরেকটা গিফটের কথা বলবো, যে গিফটটা তোমরা অন্যদেরকে দিতে পারো। সেই গিফটের নাম হচ্ছে বিজ্ঞান বাক্স। আমরা বিজ্ঞান বাক্স নামে একটা প্রোডাক্ট বানিয়েছি, তোমাদের কেউ কেউ হয়তো জানো, আবার কেউ কেউ হয়তো জানো না, যে এটার ভিতরে বিজ্ঞানের বিভিন্ন উপকরণ থাকে। ওই উপকরণগুলো ব্যবহার করে সায়েন্সের বিভিন্ন এক্সপেরিমেন্ট করা যায়, যেটার মাধ্যমে সায়েন্স শেখাটা অনেক এনজয়ফুল, সহজ হয়, লার্নিংটা অনেক ফাস্টার হয় এবং ইজি হয়। তো আমরা মনে করি তোমাদের কারো কারো হয়তো ছোট ভাই বোন আছে, কারো কারো হয়তো ছোট ছোট কাজিন আছে, আবার কারো হয়তো বড় ভাই বোন থাকলেও তাদের ছেলে মেয়েরা আছে যারা তোমাদের ভাগ্নে ভাগ্নি বা ভাস্তে ভাস্তি হয়। তো তাদেরকে তোমরা এই গিফটটা চাইলে দিতে পারো। এবং কেন এই গিফটটা তোমরা দিলে আমরা মনে করি এটা একটা সুন্দর স্মৃতিবহুল জিনিস হতে পারে, কারণ হচ্ছে যে ওই বিজ্ঞান বাক্স ইউজ করে একটা ছোট্ট বাচ্চা যখন প্রথম লাইফে এক্সপেরিমেন্ট করবে, একটা কিছু শিখবে বিজ্ঞানের প্রতি অথবা শিখার প্রতি, তার যে ভালোবাসা তৈরি হবে, দেন ভবিষ্যতে গিয়ে সে হয়তো বড় একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট বা একজন এন্টারপ্রেনর হবে। এবং তখন যখন সে অনেক সফল হবে, সে একটা হয়তো ইন্টারভিউ দিবে কোথাও, কোনো একটা চ্যানেলে বা পেপারে, তখন তার সাফল্যের গল্পের মধ্যে হয়তো ওই বাক্সটার গল্প আসবে, যে আমার ওই ভাইয়া আমাকে বাক্সটা দিয়েছিল অ্যান্ড সেটা আমার লাইফে একটা চেঞ্জ এনে দিয়েছিল। তো তোমার ওই যে জুনিয়ররা যারা আছে, তাদের সাফল্যের গল্পের মধ্যে তুমি যেন ঢুকে যেতে পারো, যেমন করে হয়তো তোমার সাফল্যের গল্পে এখন আমরা ঢুকে যাচ্ছি হয়তো। তো সেটাই আমরা চাই, কারণ আমরা সবাই মিলে কি চাই, আমরা সবাই মিলে চাই যে বাংলাদেশকে আমরা অনেক সুন্দর করব। সো আশা করি যে তোমরা এটা এক্সপ্লোর করবে, এবং তোমাদের যদি ভালো লাগে, তোমাদের ছোট যারা আছে তাদেরকে তোমরা গিফট আকারে এটা দিতে পারো। এবং তোমরা যাতে এটা কি নাম বলে, যে একটু কিনতে সহজ হয় তোমাদের জন্য, আমরা তোমাদের জন্য একটা স্পেশাল প্রোমো কোডও দিয়েছি, আই লাভ বিজ্ঞান বাক্স নামে। তোমরা এই ভিডিওর যে ডেসক্রিপশন, ওখানে গেলে লিঙ্ক এবং প্রোমো কোডটা খুঁজে পাবে। এটা মেয়াদ থাকা পর্যন্ত তোমরা অর্ডার করতে পারবে। সো আমরা মানে পরিশেষে এটাই বলতে চাই যে আমরা যে স্বপ্নগুলো দেখি যে বাংলাদেশ একদিন অন্যরকম হবে, সেই স্বপ্নে আমরা কিছুটা হলেও ভূমিকা রাখার চেষ্টা করছি, তোমরাও রাখার চেষ্টা করছো। তোমাদের যারা ছোটরা আছে তারাও চেষ্টা করবে, ইনশাল্লাহ। আমরা মনে করি যে গড়ে উঠছে অন্যরকম প্রজন্ম এই স্লোগান নিয়ে। বিজ্ঞান বাক্সের যে যাত্রা, সেই যাত্রা বিজ্ঞান বাক্স এবং সবাই আমরা মিলে, এই সবগুলো উদ্যোগ মিলে বাংলাদেশকে আমরা অন্যরকম করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।